নমস্কার শ্রোতা বন্ধুরা, কথকতার আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আগের দিনের আসরের গল্পটি আপনারা এতটাই ভালোবেসেছেন যে আমরা আপ্লুত। প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খাজাঞ্চিবাবু গল্পটিকে আপনারা এতটা ভালোবাসা দেবেন, এটা সত্যিই আমরা ভাবতে পারিনি। এর জন্য আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ আমরা ৩,০০০ সদস্যের পরিবারে পরিণত হয়েছি। এর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ কথকতার আসরে আপনারা শুনবেন আরও এক বন্দ্যোপাধ্যায়ের গল্প। আজ কথকতার আসরে আপনাদের জন্য থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচলিত ছোট গল্প প্রাগৈতিহাসিক। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। তাহলে আজকের আসরে শুনতে থাকুন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে তাদের দল ধরা পড়ে যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে পালাতে পেরেছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকিয়েছিল। রাত্রে আরও 9 ক্রোশ পথ হেঁটে একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয়নি। কাঁধটা দেখে বলেছিল, ওহো, গাঁওখান তো সহজ লয় সাঙ্গাত। উঠি পাকবো, গা ফুলবো, জানাজানি হইয়া গেলে আমি কনে যাবো ক দেখি। খুনটো যদি না করতিস। তোর এই খুন করতে মন লইতেছে পেল্লাদ? এই জনমে লা সাঙ্গাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় নিল। পেল্লাদ নিজে বাঁশ কেটে বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বেঁধে দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল। বলল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপর উঠে গেছে গা। সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। খামু কি? ওই সিরাগুড় দিলাম যে 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসু। আরে রোজ আইলে মানুষে সন্দেহ করবো লাই। কাঁধের ঘাটা লতাপাতা দিয়ে বেঁধে আবার আসবার আশ্বাস দিয়ে পেল্লাদ চলে গেল। রাত্রে ভিখুর জ্বর এলো। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর পেকে উঠেছে, ডান হাতটা ফুলে ঢোল হয়ে গেছে এবং হাতটা নাড়বার সামর্থ্য নেই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমন অবস্থায় সেই বনে জলে ভিজে মশা ও পোকার উৎপাত সহ্য করে দেহের কোনো না কোনো অংশ থেকে ঘণ্টায় একটা করে জোঁক টেনে ছাড়িয়ে জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুঁকতে ধুঁকতে ভিখু 2 দিন 2 রাত সংকীর্ণ মাচাটুকুর ওপর কাটিয়ে দিল। বৃষ্টির সময় ছাট লেগে সে ভিজে গেল। রোদের সময় ভাবসা গাঢ় গুমোটে সে হাঁপিয়ে শ্বাস টানল। পোকার অত্যাচারে দিবারাত্র তার এক মুহূর্তের স্বস্তি রইল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলোও ফুরিয়ে গেছে। 3-4 দিনের মতো চিঁড়ে আছে বটে, কিন্তু গুড় একটুও নেই। গুড় ফুরিয়েছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলো ঝাঁক বেঁধে এসেছিল তারা এখনো মাচার ওপরে ভিড় করে আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করতে করতে ভিখু তবু বাঁচবার জন্য প্রাণপণে যুঝতে লাগল। যেদিন পেল্লাদের আসবার কথা সেদিন সকালে
কলসির জলটাও তার ফুরিয়ে গেল। বিকেল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করে তৃষ্ণার পীড়ন আর সইতে না পেরে কলসিটা নিয়ে সে যে কত কষ্টে খানিক দূরের নালা থেকে আধ কলসি জল ভরে এনে আবার মাচায় উঠল, তার বর্ণনা হয় না। অসহ্য খিদে পেলে চিঁড়ে চিবিয়ে সে পেট ভরালো। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়েগুলো টিপে মারল। বিষাক্ত রস শুষে নেবে বলে জোঁক ধরে নিজেই ঘায়ের চারিদিকে লাগিয়ে দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখে পুরো 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে তাকিয়ে বসে রইল এবং তারপর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়ে যথাসাধ্য শব্দ করে সাপ তাড়াতে লাগল। মরবে না, সে কিছুতেই মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ হয়ে সে বাঁচবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়েছিল। পরদিনও সে এলো না। কুটুমবাড়ির বিবাহ উৎসবে তারই টেনে বেহুশ হয়ে পড়ে রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত কাটাচ্ছে 3 দিনের মধ্যে সে কথা তার একবারও মনে পড়ল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচে উঠে লালচে রস গড়াতে আরম্ভ করেছে। শরীরও তার অল্প অল্প ফুলছে। জ্বরটা একটু কমেছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছোটানো তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করে ফেলেছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করতে পারে না। জোঁকেরা তার রক্ত শুষে শুষে কচি পটলের মতো ফুলে উঠে আপনা থেকেই নিচে খসে পড়ে যায়, সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে যায়। বৃষ্টির জলে ভিজে পুঁটুলির মধ্যে চিঁড়েগুলো পচতে আরম্ভ করে। রাতে তার গন্ধে আকৃষ্ট হয়ে মাচার আশেপাশে শেয়াল ঘুরে বেড়ায়। কুটুমবাড়ি থেকে ফিরে বিকেলের দিকে ভিখুর খবর নিতে গিয়ে ব্যাপার দেখে পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়ল। ভিখুর জন্য 1 বাটি ভাত, কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসে থেকে ওগুলো সে নিজেই খেয়ে ফেলল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা ছোট মই এবং তার বোনাই ভরতকে সঙ্গে করে ফিরে এলো। মইয়ে শুয়ে তারা 2 জন ভিখুকে বাড়ি নিয়ে এলো। ঘরের মাচার ওপর খড় বিছিয়ে শয্যা রচনা করে তাকে শুইয়ে রাখল। আর এমনই শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পেয়েই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটিয়ে সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করে ফেলল। কিন্তু ডান হাতটা তার আর ভালো হলো না। গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়তে পারত, কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতাটুকুও তার নষ্ট হয়ে গেল। কাঁধের ঘা শুকিয়ে আসবার পর বাড়িতে বাইরের লোক কেউ উপস্থিত না থাকলে ভিখু তার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বেয়ে নিচে নামতে লাগল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করে বসল। পেল্লাদ সেই সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তারই গিলতে বেরিয়ে গিয়েছিল। পেল্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াতে এসে ভিখুর চাহনি দেখে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। ভিখু তার একটা হাত চেপে ধরল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়িয়ে সে গাল দিতে দিতে চলে গেল। পেল্লাদ বাড়ি ফিরলে সব বলে দিল।
তারির নেশায় পেল্লাদের মনে হলো এমন নেমো খারাপ মানুষটাকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে ভিখুর মাথা ফাটাতে গিয়ে নেশার মধ্যেও কিন্তু টের পেতে বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তার ধারালো দাটা বাঁ হাতে শক্ত করে বাগিয়ে ধরে আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হয়ে গেল। শেষে পেল্লাদ বলল, তোর লাইগা আমার 7 টাকা খরচা হয়ে গেছে, টাকা দে, টাকা দিয়ে আমার বাড়ি থেকে দূর হ। আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখছিলাম, তুই চুরি করছস। আগে আমার বাজু ফিরা, তারপর জামু। এই তোর বাজুর খবর রাখে কেডা? হ্যাঁ, বাজু দে কইলাম পেল্লাদ, ভালো চাস তো আমার বাজু দে। বাজু না দিলি সাবাড়ির মেজো কর্তার মতো গলাটা তোর একখার কোপে দুফাক কইরা ফেলুম, এ তোর আমি কইয়া রাখলাম। বাজু পালি আমি ওখানি জামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পেল না। তাদের বিবাদের মধ্যে ভরত এসে পড়ায় দুজনে মিলে ভিখুকে তারা কায়দা করে ফেলল। পেল্লাদের বাহু মূলে একটা কামড় বসিয়ে দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করে উঠতে পারল না। পেল্লাদ ও তার বোনাই তাকে মারতে মারতে আধমরা করে ফেলে বাড়ির বাইরে বের করে দিল। ভিখুর শুকিয়ে আসা ঘা ফেটে রক্ত পড়ছিল। হাত দিয়ে রক্ত মুছতে মুছতে ধুঁকতে ধুঁকতে সে চলে গেল। রাতের অন্ধকারে সে কোথায় গেল কেউই তা জানতে পারল না বটে, কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলে উঠে বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধিয়ে দিল। পেল্লাদ কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগল, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ওর বাড়িতে সদি আইছিল, ওর বাড়িতে সদি আইছিল গো। সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটে বেচারা ভিখুর নামটা পর্যন্ত করতে পারল না। সেই রাত থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়ে এসে একটা জেলে ডিঙি চুরি করে ভিখু নদীর স্রোতে ভেসে গিয়েছিল। লগি ঠেলবার সামর্থ্য তার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরে রেখে সে সমস্ত রাত কোনো রকমে নৌকোর মুখ সোজা রেখেছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর এগোতে পারেনি। ভিখুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ নিতে পেল্লাদ হয়তো তার নামটা প্রকাশ করে দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাববে না। পুলিশ বহুদিন যাবৎ তাকে ধরবার চেষ্টা করছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে তাদের চেষ্টা বেড়েছে বই কমেনি। পেল্লাদের কাছে খবর পেলে পুলিশ আশেপাশে চারিদিকেই তার খোঁজ করবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হয়ে উঠেছে। কাল বিকেল থেকে সে কিছু খায়নি। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খেয়ে এখনো দুর্বল শরীরটা তার ব্যথায় আড়ষ্ট হয়ে আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছে সে ঘাটে নৌকো লাগালো। নদীর জলে ডুবে ডুবে স্নান করে গায়ের রক্তের চিহ্ন ধুয়ে ফেলে শহরের ভেতর প্রবেশ করল। খিদে এসে চোখে অন্ধকার দেখছিল। একটা পয়সাও তার সঙ্গে নেই যে মুড়ি কিনে খাবে। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হলো তারই সামনে হাত পেতে সে বলল, 2টা পয়সা দিওয়ান কর্তা। তার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটা দেখে
ভদ্রলোকটির বুঝি দয়াই হলো। তিনি তাকে একটি পয়সা দান করলেন। ভিখু বলল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটে গেলেন, বললেন, বাবা, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হলো ভিখু বুঝি তাকে একটা বিশ্রী গালাগালি দিয়ে বসে, কিন্তু সে আত্মসংবরণ করল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তার দিকে একবার কটমট করে তাকিয়ে সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনে গোগ্রাসে গিলতে আরম্ভ করল। সেই হলো তার ভিক্ষা করবার হাতে খড়ি। কয়েকদিনের ভেতরেই সে পৃথিবীর বহু পুরনো ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখে ফেলল। আবেদনের ভঙ্গি ও ভাষা তার জন্ম ভিখারির মতো আয়ত্ত হয়ে গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তার ক্রমেই জট বেঁধে দলা দলা হয়ে যায় এবং তাতে অনেকগুলো উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করে চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো দু হাতে মাথা চুলকোয়, কিন্তু বাড়তি চুল কেটে ফেলতে ভরসা পায় না। ভিক্ষা করে সে একটা ছেঁড়া কোট পেয়েছে। কাঁধের ক্ষত চিহ্নটা ঢেকে রাখবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপিয়ে রাখে। শুকনো হাতখানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটা ঢেকে রাখলে তার চলে না। কোটের ডান দিকের হাতাটা সে তাই বগলের কাছ থেকে ছিঁড়ে বাদ দিয়েছে। একটা টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করে নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খেয়ে নেয়, দুপুরে বাজারের খানিক তফাতে একটা পুরো বাগানের মধ্যে ঢুকে বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে, মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরে খেয়ে বটগাছটাতেই হেলান দিয়ে বসে আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলে যায়, হে বাবা, একটা পয়সা আমায় দিলে ভগবান দিবে। এ বাবা, একটা পয়সা দে না, পয়সা দে না, একটা দে। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিখুর সামনে দিয়ে 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাকে পয়সা অথবা আদলা দেয়। আদলার সংখ্যা বেশি হলেও সারাদিনে ভিখুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তার একটি পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হয়ে গেছে। নদীর 2 তীর কাশে সাদা হয়ে উঠেছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করেছে। রাতে সে ওখানেই শুয়ে থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করেছে। লোকের বাড়ির খড়ের গাদা থেকে চুরি করে আনা খড় বিছিয়ে তার উপর কাঁথাটা পেতে সে আরাম করে ঘুমোয়। মাঝে মাঝে শহরের ভেতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষে করতে গিয়ে সে কয়েক আনা ছেঁড়া কাপড় পেয়েছে, তাই পুঁটলি করে বালিশের মতো ব্যবহার করে। রাতে নদীর জলো বাতাসে শীত করতে থাকলে পুঁটলি খুলে একটা কাপড় গায়ে জড়িয়ে নেয়। সুখে থেকে এবং পেট ভরে খেয়ে কিছুদিনের মধ্যে ভিখুর দেহে আগের স্বাস্থ্য ফিরে এলো। তার ছাতি ফুলে উঠল। প্রত্যেকটা অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নেচে নেচে উঠতে লাগল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায়
ক্রমে ক্রমে তার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হয়ে পড়ল। অভ্যস্ত বুলিয়াওড়েই কাতরভাবে সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পেলে তার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকলে তার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়ে বসে। 1 পয়সার জিনিস কিনে ফাউ না পেলে দোকানিকে মারতে যায়। নদীর ঘাটে মেয়েরা স্নান করতে নামলে ভিখু ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পেলে সে খুশি হয় এবং সরে যেতে বললে নড়ে না, দাঁত বের করে দুর্বিনীত হাসি হাসে। রাতে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলে সে হল্লা করত, টলতে টলতে বাসির ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি যাপন করত, আর মাঝে মাঝে দল বেঁধে গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হয়ে সকলকে মেরে কেটে টাকা ও গয়না লুটে রাতারাতি উধাও হয়ে যেত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বেঁধে মারলে তার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটলে মা যেমন করে আর্তনাদ করে উঠত, মশালের আলোয় সেই দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে? পুলিশের ভয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেরিয়ে আর বনে জঙ্গলে লুকিয়ে থেকেও যেন তখন সুখী ছিল সে। তার দলের অনেকেই বারবার ধরা পড়ে জেল খেটেছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তার নাগাল পায়নি। রাখু বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করেছিল, সেবার 7 বছরের জন্য তার কয়েদ হয়েছিল, কিন্তু 2 বছরের বেশি কেউ তাকে জেলে আটকে রাখতে পারেনি। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙিয়ে সে পালিয়েছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কেটে চুরি করেছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চেপে গলার হার হাতের বালা খুলে নিয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়ে নোয়াখালী হয়ে সমুদ্র ডিঙিয়ে পাড়ি দিয়েছে একেবারে হাতিয়ায়। 6 মাস পর রাখুর বউকে হাতিয়ায় ফেলে এসে পরপর 3টে দল করে দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করতে বেরিয়েছে, তার সবগুলোর নামও এখন তার মনে নেই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কোপে 2 ফাঁক করে দিয়ে এসেছে। কি জীবন ছিল তার, আর এখন কি হয়েছে! মানুষ খুন করতে যার ভালো লাগতো, সে আজ ভিক্ষে না দিয়ে চলে গেলে পথচারীকে একটা টিটকিরি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তার এখনো তেমনই অক্ষুণ্ণ আছে, সেই শক্তি প্রয়োগ করবার উপায়টাই তার নেই। কত দোকানে গভীর রাতে সামনে টাকার থোক সাজিয়ে একা বসে দোকানি হিসেব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা একা থাকে, একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়ে পড়ে একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুয়ে থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলিয়ে ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে যে মরে আছে, এমন কপালও মানুষের হয়। তবুও এই দুর্ভাগ্য সে সহ্য করতে পারে না। আফসোসেই নিবৃত্তি। কিন্তু একা ভিখু আর থাকতে পারে না। বাজারে ঢোকার মুখেই একটা ভিখারিনী ভিক্ষা করতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু
একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত তার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে, সেই জন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে তার কাছে গিয়ে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিনী বলে, খুব ওষুধ দিলে অক্ষণই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে ও ওষুধ দিয়া চটপট সারা। ঘা সারলে তোরে আর ভিক মাগ দিওব না, জানস? আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? হ্যাঁ, খাওয়ামু, পরামু, আরামে রাখু। পায়ের পরনি পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি। এই না করস তুই কি এর লিগে? অত সহজে ভোলবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজে সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদাইয়া দিবি, এই ঘাম ওই তখন পামু করে নে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হয়ে আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপোর গোট কিনে দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হয়ে ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবে যায়, নিজেকে আর সামলে রাখতে পারে না। একদিন সকালে উঠেই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘা লইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবার পা নাই, যা এখন মর গিয়া আখা তলে ছাই খা গিয়া। কেন? এই ছাই খাওয়ানোর কথাটা কি? তোর লাগে হাঁ কইরা বইসে আছিস ভাব জস্তি বটে। হ্যাঁ, আমি উই উডার সাথে রয়েছি। ওদিকে তাকিয়ে ভিখু দেখতে পায় তারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করে বসেছে। তার ডান হাতটার মতো একটা পা হাঁটুর নিচে শুকিয়ে আছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলে সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করছে। পাশে পড়ে আছে কাঠের একটা কৃত্রিম হ্রস্ব পা। ভিখারিনী আবার বলল, বসস যে, যা পালাইয়া যা, দেখি খুন কইরা ফেলবে কইয়া দিলাম। ভিখু বলে, আরে তো খুন হন সব আলাই খুন কইতেছে। উয়ার মতো 10টা মাইন্সের একা ঘাইল কইরা দিবার পারতাম, তা জানস? ভিখারিনী বলে, পারস তো জানা, উয়ার সাথে লাগ না গিয়া আমার কাছে কি? হ্যাঁ, ওয়াকে তুই সারান দে, আমার কাছে চ। ইরে শোনা তামুক খাবা, ঘা দেখে পিছাইছিলি, তো লাগে খাতির কিরা হুলার পুত। উয়ার ছাড়ুম কেন? হ্যাঁ, উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিব কই দিলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়, ভাব জমাবার চেষ্টা করে বলে, তো নামটা কি রে? এমনই তারা পরিচয়হীন। এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করবার প্রয়োজনও তারা বোধ করেনি। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফেল লাগ দাইছস, হ্যাঁ ফেল লাগ দাইছস। হুই হুই ও বুড়ির কাছে যা, যা 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 যা, বুড়ির কাছে যা যা। ভিখু তার কাছে উবু হয়ে বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলে আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলিয়ে ঘুরে বেড়ায়। ঝুলির ভেতর থেকে মর্তমান কলা বের করে ভিখারিনীর সামনে রেখে বলে, এই নে খা, তোর লগে চুরি কইরা আনছি। হ্যাঁ। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়িয়ে প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হয়ে বলে, নাম শুনবার চাস?
পাঁচি কয় মোরে পাঁচি। তুই কলা দিচ্ছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু ওঠবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনে খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলোর ওপর উবু হয়ে বসে পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নেমে না গেলে সেই আলাপকে কেউ আলাপ বলে চিনতে পারবে না। মনে হবে পরস্পরকে তারা যেন গাল দিচ্ছে। পাঁচির সঙ্গীটির নাম বশির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাবার চেষ্টা করল। সালাম মিয়া। বশির বলল, এইদিকে ঘোরাফেরা কি জন্যে? সেলাম মিয়া হইতেছে, লাঠির এক গায়ে সিটটা ছেঁচা করে দিব না। দুজনে খুব খানিকটা গালাগাল হয়ে গেল। ভিখুর হাতে লাঠি ও বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হলো না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলল, খাড়া খাড়া তোরে নিপাত করতাছি। ফের ওর সাথে বাতচিত করলে জানে মাইরে দিব আল্লাহর কি রে। এই সময় ভিখুর উপার্জন কমে এলো। পথ দিয়ে প্রত্যেক দিন নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যারা পথটা ব্যবহার করে, দৈনন্দিন পথিকের মধ্যে তাদের সংখ্যা 2 মাসের ভেতরই মুষ্টিমেয় হয়ে আসে। ভিখুকে একবার তারা 1 পয়সা দিয়েছে, আবার তাকে দান করবার প্রয়োজন তাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নেই। কোনো রকমে ভিখুর পেট চলতে লাগলো। হাটবার ছাড়া রোজগারের একটা পয়সাও সে বাঁচাতে পারল না। সে ভাবনায় পড়ে গেল। শীত পড়লে খোলা চালার নিচে থাকা কষ্টকর হবে। যেখানে হোক চারিদিকে ঘেরা যেমন তেমন ঘর একখানা তার চাই, মাথা গোঁজবার একটা ঠাঁই চাই। আর দুবেলা খেতে না পেলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করতে রাজি হবে না। অথচ উপার্জন তার যেভাবে কমে আসছে, এভাবে কমতে থাকলে শীতকালে নিজেই হয়তো পেট ভরে খেতে পাবে না। যেভাবেই হোক আয় তাকে বাড়াতেই হবে। এখানে থেকে আয় বাড়াবার কোনো উপায় সে দেখতে পায় না। চুরি ডাকাতির উপায় নেই, মজুর খাটবার উপায় নেই। একেবারে খুন করে না ফেললে কারোর কাছে অর্থ ছিনিয়ে নেওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে কোথাও যেতেও তার ইচ্ছে হয় না। নিজের ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হয়ে ওঠে। তার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাকে হিংসায় জর্জরিত করে দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার জন্য মন ছটফট করে ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরতে ঘুরতে তার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করতে না পারলে তার তৃপ্তি হবে না। কিছুকাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটিয়ে দিল। তারপর একদিন গভীর রাতে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরে জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করে বেঁধে ভিখু তার চালা থেকে বেরিয়ে পড়ল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়ে পেয়েছিল। অবসর মতো পাথরে ঘষে শিকটার একটা মুখ সে চোখা করে রেখেছে। সেই অস্ত্রটা সে ঝুলির মধ্যে ভরে নিল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করছে। ঈশ্বরের পৃথিবী শান্ত, স্তব্ধ। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বিচরণ করতে বেরিয়ে ভিখুর অকথনীয় উল্লাস বোধ হল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলে উঠল, বাটি লইয়া ডানটিরে যদি রেহাই দিতাও ভগবান। নদীর ধারে 1/2 মাইল হেঁটে গিয়ে একটি সংকীর্ণ পথ দিয়ে সে শহরে প্রবেশ করল। বাজার বাঁ হাতে রেখে ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়ে শহরের অপর প্রান্তে গিয়ে পৌঁছল। শহরে যাওয়ার পাকা রাস্তাটা এখান দিয়ে শহর থেকে বেরিয়েছে। নদী ঘুরে এসে 2 মাইল তফাতে এই রাস্তারই পাশে মাইলখানিক রয়ে গিয়ে আবার দক্ষিণে দিক পরিবর্তন করেছে।
কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে দু একটা বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করে 5-7খানা কুঁড়ে তুলে কয়েকটা হতভাগা মানুষ একটা দরিদ্রতম পল্লী স্থাপন করেছে। তার মধ্যে একটি কুঁড়েতে বসিরের বাস। ভোরে উঠে ঠকঠক শব্দে কাঠের পা ফেলে সে শহরে ভিক্ষা করতে যায়, সন্ধ্যের সময় ফিরে আসে। পাঁচি গাছের পাতা জ্বালিয়ে ভাত রাঁধে, বসির টানে তামাক। রাতে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুয়ে তাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। তাদের কুঁড়ে, তাদের শয্যা ও তাদের দেহ থেকে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠে খড়ের চালের ফুটো দিয়ে বাইরের বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়। পাঁচি বিড়বিড় করে বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু এসে ঘর দেখে গিয়েছিল। অন্ধকারে সাবধানে ঘরের পেছনে গিয়ে বেড়ার ফাঁকে কান পেতে সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘরের সামনে এলো। ভিখারির কুঁড়ে দরজার ঝাঁপটি পাঁচি ভেতর থেকে বন্ধ করেনি, শুধু ঠেকিয়ে রেখেছিল। ঝাঁপটা সন্তর্পণে একপাশে সরিয়ে ঝুলির ভেতর থেকে শিকটা বের করে শক্ত করে ধরল। ঘরের মধ্যে প্রবেশ করল। বাইরে তারার আলো ছিল, ঘরের ভেতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালাবার অতিরিক্ত হাত নেই। ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিখু ভেবে দেখল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটা নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত, ঠিক জায়গা মতো না পড়লে বসির গোলমাল করার সুযোগ পাবে, তাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করে বসিরের শিয়রের কাছে সরে গিয়ে একটা মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙুল ভেতরে ঢুকিয়ে দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হয়েছে বোঝার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকেছে টের পেয়েও ভিখু তাই নিশ্চিন্ত হতে পারল না। এক হাতে সবলে বসিরের গলাটা চেপে ধরল। পাঁচিকে বলল, চুপ, একদম চুপ থাক, চিল্লবি তো তোরেও মাইরা ফেলাম। জংলার মধ্যে ঢুইকা থাকুম, রাতে একদম সদর পাশালাইয়া সপাসি এক কস পথ হাঁটন লাগবো। পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি চলতে পাঁচির কষ্ট হচ্ছিল। ভিখু সহসা এক সময় দাঁড়িয়ে পড়ল, বলল, পাইনি তুই ব্যথা পাস পাঁচি? ব্যথা জানায়। পিঠে চাপামো? পারবি কেন? পারো পারো, আয়। ভিখুর গলা জড়িয়ে ধরে পাঁচি তার পিঠের ওপর ঝুলে রইল। তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিখু জোরে জোরে পথ চলতে লাগলো। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়ে আছে। দূরে গ্রামের গাছপালার পেছন থেকে নবমীর চাঁদ আকাশে উঠে এসেছে। ঈশ্বরের পৃথিবী শান্ত, স্তব্ধ। হয়তো ওই চাঁদ আর ওই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিখু ও পাঁচি পৃথিবীতে এসেছিল, এবং যে অন্ধকার তারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রেখে যাবে, তা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তার নাগাল কোনোদিন পায়নি, কোনোদিন পাবেও না।
এতক্ষণ কথকতায় আপনারা শুনছিলেন প্রাগৈতিহাসিক, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার এবং ভিখুর চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা এবং বিপুল। গল্পের অডিও রূপান্তর এবং নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল ঝিনুক, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ এবং এই সুন্দর প্রচ্ছদটি অঙ্কন করেছে সৌভিক। আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আগামী পর্বে কথকতার আসরে আবারও নিয়ে আসব আরও একটি অসাধারণ গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।